মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম রবিবার 10% বেড়ে ব্যারেল প্রতি প্রায় $80 পৌঁছেছে। সংঘাত আরও বাড়লে তেলের দাম ব্যারেল প্রতি $100 পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রুটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। শিপ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণে দেখা গেছে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে গেছে। উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান ও ইউএই দ্বারা বেষ্টিত সংকীর্ণ প্রণালীটি অঞ্চলটির প্রধান তেল উৎপাদক দেশগুলোর একমাত্র সমুদ্রপথ। 2024 সালে বিশ্বের মোট তেলের প্রায় 20% হিসেবে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল এই পথ দিয়ে পরিবহন করা হয়েছে। তাই হরমুজ প্রণালী বন্ধ হলে বিঘ্ন ঘটবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়ও। ডেটা অনুযায়ী 1 ফেব্রুয়ারি পর্যন্ত অত্যন্ত ব্যস্ত ছিল প্রণালীটি। অসংখ্য জাহাজ প্রবেশ ও বের হচ্ছিল। শনিবার ইরানের যৌথ অভিযান ও দেশটির পাল্টা হামলায় পরিস্থিতি দ্রুত বদলে যায়, জাহাজের সংখ্যাও কমে যায়। এ সময় প্রণালীর দুই পাশের বড় বন্দরগুলোর কাছে থেমে থাকে অনেক জাহাজ। বিশ্লেষণে দেখা গেছে প্রণালী অতিক্রমের পথে থাকা অন্তত 5টি তেলবাহী জাহাজ হঠাৎ দিক পরিবর্তন করে ফিরে গেছে। বিশ্লেষণা প্রতিষ্ঠান কেপলারের হিসাবে এসব জাহাজের সম্মিলিত বহন ক্ষমতা প্রায় 10 মিলিয়ন ব্যারেল তেল, যা বাজারে সরবরাহ ঘাটতির আশঙ্কা আরও বাড়িয়েছে। আইনগতভাবে ইরান প্রণালীটি বন্ধ করতে পারে না এবং কোনো আনুষ্ঠানিক অবরোধও নেই, তবে ঝুঁকি বেড়েছে ব্যাপকভাবে। রবিবার সকালে পালাউ পতাকাবাহী তেলবাহী জাহাজ কাইলাইটে হামলার ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়েছে। এতে কয়েকজন আহত হন এবং পুরো ক্রুকে সরিয়ে নিতে হয়। জাহাজের নিরাপদ চলাচলের জন্য ব্যবহৃত AIS ট্র্যাকিং সিগন্যালেও বড় ধরনের বিপত্তি দেখা গেছে। 27 ফেব্রুয়ারির তথ্যের তুলনায় পরদিন সিগন্যালের ব্যাপক ব্যাঘাত ধরা পড়ে, ফলে জাহাজ শনাক্ত করা কঠিন এবং চলাচল আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে তেল, জ্বালানি ও তরল গ্যাস পরিবহন সাময়িকভাবে স্থগিত করেছে বহু ট্যাঙ্কার মালিক, তেল কোম্পানি ও ট্রেডিং হাউস। সরবরাহ অনিশ্চিত হয়ে পড়লে বাজারে আতঙ্ক বৃদ্ধি এবং দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়। বিশেষজ্ঞরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা মানেই বৈশ্বিক বাজারে চাপ। কারণ এই সংকীর্ণ জলপথে সামান্য বিঘ্ন ঘটলেই বিশ্ব জ্বালানি সরবরাহ, শিপিং খরচ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে। ফলে সংঘাত দীর্ঘস্থায়ী হলে শুধু তেলের দাম নয়, বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের চাপ তৈরি হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে পুরো ইরান জুড়ে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। তেহরানের প্রতিটি কোণে এখন কেবল বিলাপ আর বুক ফোটা আর্তনাদ, যা পুরো জাতিকে এক গভীর স্তব্ধতার মধ্যে নিমজ্জিত করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পরপরই রাজধানী তেহরান সহ দেশটির প্রধান শহরে হাজার হাজার মানুষ কালো পোশাক পরে রাস্তায় নেমে আসেন এবং শোক মিছিল করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর রাষ্ট্রীয় গণমাধ্যমে নিশ্চিত করার পর থেকেই দেশটির সাধারণ মানুষের মধ্যে শোকের এক অভূতপূর্ব বহিঃপ্রকাশ দেখা যায়। তেহরানের রাজপথ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল, ইরানের সর্বত্রই এখন কান্নার শব্দ আর শোকগাথা ধ্বনিত হচ্ছে। বিশেষ করে তেহরানের ইনকেলাব স্কোয়ারে কালো পোশাক পরে হাজার হাজার মানুষ সমবেত হন তাদের নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। সেখানে উপস্থিত নারীদের অনেকে বুক চাপড়ে কাঁদতে এবং পুরুষদের শোকাতুর চিত্তে বিলাপ করতে দেখা যায়। সাধারণ ইরানিদের কাছে খামেনি ছিলেন কেবল একজন রাজনৈতিক শাসক নন, বরং এক আধ্যাত্মিক অভিভাবক। তার মৃত্যুতে শোক প্রকাশ করতে আসা ইরানের অনেক নাগরিকই এটিকে একটি বিশাল শূন্যতা হিসেবে অভিহিত করেন। কেউ কেউ বলছেন তারা তাদের পরিবারের প্রিয় কোনো সদস্যকে হারিয়েছেন। তেহরানের রাস্তায় শোক মিছিলে অংশ নেওয়া মানুষের হাতে ছিল খামেনির ছবি এবং ইরানের জাতীয় পতাকা। খামেনির মৃত্যুতে সাধারণ মানুষের মধ্যে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভও দেখা যায়। ইসরায়েল এবং আমেরিকার হামলার ফলে খামেনির মৃত্যু হওয়ায় জনমনে চরম প্রতিশোধের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। অনেক বিক্ষোভকারী স্লোগান দেন তারা তাদের নেতার রক্তের বদলা নিতে প্রস্তুত। ইরান সরকার এরই মধ্যে তাদের নেতার মৃত্যুতে 40 দিনের শোক ঘোষণা করেছে এবং রাষ্ট্রীয়ভাবে সব ধরনের উৎসব বন্ধ রাখা হয়েছে। তেহরানের আকাশ এখন শোকের কালো পতাকায় ছেয়ে গেছে। সাধারণ মানুষের জন্য এটি কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং একটি যুগের অবসান।
রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইরানের পরবর্তী নেতৃত্ব ঠিক করার দায়িত্ব আমেরিকার না। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচিত করা সাধারণ মানুষের অধিকার। আরেক রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ ইরানে হামলাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। সেনেটর জেমস ল্যাংফোর্ড বলেন, দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা নিরসনের লক্ষ্যে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন অনিবার্য। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুকে সন্ত্রাসবাদের পরাজয় হিসেবে বর্ণনা করেছেন। তবে দেশটির পরবর্তী নেতা কে হবেন তা নির্বাচন করা আমেরিকার কাজ নয় বলে উল্লেখ করেন তিনি। ইরানে আমেরিকান সৈন্য পাঠানোরও বিরোধিতা করেন গ্রাহামের মতে এই অভিযানের মূল লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থা পুরোপুরি বদলে দেওয়া নয়, বরং তাদের কাছ থেকে ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক সক্ষমতা কেড়ে নেওয়া, যাতে তারা ভবিষ্যতে আর কোনো হুমকি হতে না পারে। তিনি জানান, ইরান গত 47 বছর ধরে হামাস ও হিজবুল্লাহর মতো সংগঠনগুলোকে মদত দিয়ে আসছে দাবি করে সেনেটর টেড ক্রুজ এই হামলাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। ক্রুজের মতে, বর্তমানে ইরান ইতিহাসে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং এই সুযোগেই তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করা প্রয়োজন। তিনি মনে করেন, ইসরায়েলের কাছে পরাজিত হওয়া এবং আমেরিকার বিমান হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হওয়ার ফলে ইরানের বর্তমান শাসক গোষ্ঠী এখন পতনের মুখে। তিনিও এই অভিযানের কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধ বা সেনা মোতায়েনের পক্ষপাতী নন। আরেক রিপাবলিকান সেনেটর জেমস ল্যাংফোর্ড বলেন, ইরানের জনগণের সঙ্গে আমেরিকার কোনো শত্রুতা নেই, তাদেরকে নিজেদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। মধ্যপ্রাচ্যে আমেরিকা যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে তার সবগুলো মূলত ইরানের হুমকির কারণে স্থাপন করতে হয়েছে দাবি করে তিনি বলেন, এই দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা নিরসনের জন্য দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন জরুরি। ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এ ধরনের অযৌক্তিক সামরিক হস্তক্ষেপ সমর্থনযোগ্য নয় বলেও মনে করেন তিনি। অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, সরাসরি হামলায় অংশ না নিলেও আমেরিকার অনুরোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থায় সহযোগিতা দিচ্ছে ব্রিটেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইরানে আমেরিকা ইসরায়েলের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের উদ্বোধনী নৈশভোজে তিনি বলেন, স্প্যানিশ সমাজ যেন ইরানের শাসন ব্যবস্থার বিরোধী হতে পারে, তেমনি একই সঙ্গে আন্তর্জাতিক আইনের বাইরে থাকা অযৌক্তিক ও বিপজ্জনক সামরিক হস্তক্ষেপেরও বিরোধিতা করতে পারে। Ayer yo creo que esos temores se constataron nuevamente, por desgracia. স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে মধ্যপ্রাচ্যে শক্তি প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। Que se debe estar contra una guerra iniciada sin autorización del Congreso de Estados Unidos. ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশও সংঘাতের প্রেক্ষাপটে সর্বোচ্চ সংযম ও আন্তর্জাতিক আইনের পূর্ণ সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছে বলে ইইউর পররাষ্ট্রনীতির প্রধান কায়া কালাস জানান। আমেরিকা ও ইসরায়েলের ইরানে সামরিক হামলা ও তেহরানের পাল্টা আঘাতের পর জরুরি ভিডিও কনফারেন্সে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখান থেকে এই যৌথ আহ্বান আসে। সংঘাতের প্রভাব ইতিমধ্যে বৈশ্বিক অর্থনীতিতে পড়তে শুরু করেছে। শিপিং, বিমান চলাচল ও তেল বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা এবং উপসাগরীয় অঞ্চলে ব্যবসা বাণিজ্য ব্যাহত হওয়ার সতর্কবার্তাও এসেছে। অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, তার দেশ আমেরিকার একটি অনুরোধ মেনে নিয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র গোদাম বা লঞ্চার লক্ষ্য করে প্রতিরক্ষামূলক হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে লন্ডন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমেরিকা নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল। ইরানকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ঠেকাতে সেই অনুরোধ গ্রহণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছে ব্রিটেন। For that specific and limited defensive purpose. স্টারমার পুনরায় স্পষ্ট করেন যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় আমেরিকা ইসরায়েলের যৌথ বিমান হামলার ব্রিটেন জড়িত ছিল না এবং ভবিষ্যতের হামলাতেও যোগ দেবে না। United Kingdom was not involved in the strikes on Iran. স্টারমার বলেন, ইরান অঞ্চল জুড়ে পাল্টা হামলা চালিয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র বিমানবন্দর ও হোটেলে আঘাত এনেছে, যেখানে ব্রিটিশ নাগরিকরা অবস্থান করছিলেন। এ সময় তিনি উল্লেখ করেন, ব্রিটেন বিশ্বাস করে ইরান পারমাণবিক সক্ষমতা ত্যাগ করার আশ্বাস দিলে আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব। Not least because we believe that the best way forward for the region and for the world is a negotiated settlement. তবুও ইরান ব্রিটিশ স্বার্থে আঘাত হানছে এবং ব্রিটিশ নাগরিকদের ঝুঁকিতে ফেলছে বলে মন্তব্য করেন স্টারমার। উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। ব্রিটিশ যুদ্ধবিমান ইতিমধ্যে সমন্বিত প্রতিরক্ষা অভিযানে অংশ নিয়ে ইরানি হামলা প্রতিহত করেছে। আমেরিকার সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে পূর্ণ শক্তিতে সামরিক অভিযান চলবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার এক ভিডিও বার্তায় চলমান সংঘাতে 3 আমেরিকান সেনা নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন তিনি। প্রেসিডেন্ট সতর্ক করেন অভিযান শেষ না হওয়া পর্যন্ত আরও হতাহতের ঘটনা ঘটতে পারে। পাশাপাশি ইরানের রেভলিউশনারি গার্ড ও সামরিক পুলিশকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দ্য আটলান্টিককে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্ব এরই মধ্যে তাকে আলোচনার প্রস্তাব দিয়েছে এবং তিনি তাতে সম্মত হয়েছেন। Over the past 36 hours, the United States and its partners have launched Operation Epic Fury. শনিবার ইরানে শুরু করা আমেরিকা ও ইসরায়েলের হামলাকে বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহৎ, জটিল এবং সবচেয়ে শক্তিশালী সামরিক অভিযানগুলোর একটি বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The world has ever seen. Nobody's seen anything like it. বিশ্ব এর আগে এমন কিছু দেখেনি উল্লেখ করে তিনি বলেন, ইরানের শত শত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার মধ্যে রেভলিউশনারি গার্ডের স্থাপনা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। কয়েক মিনিটের মধ্যে দেশটির 9টি জাহাজ এবং নৌঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি। Announced that we knocked out 9 ships plus their naval building, all in a matter of literally minutes. ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিকৃষ্ট ও জঘন্য ব্যক্তি আখ্যায়িত করে তিনি অভিযোগ করেন, খামেনি হাজারো আমেরিকান সহ অসংখ্য নিরীহ মানুষের রক্তে তার হাত রঞ্জিত করেছিলেন, তাই তার মৃত্যুতে উল্লাস করছে মানুষ। And the voices of the Iranian people could be heard cheering and celebrating in the streets when his death was announced. ইরানের সম্পূর্ণ সামরিক কমান্ড ধ্বংস হয়ে গেছে এবং তাদের অনেকেই নিজেদের জীবন বাঁচাতে আত্মসমর্পণ করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। They want immunity. They're calling by the thousands. Combat operations continue at this time in full force, and they will continue until all of our objectives are achieved. সংঘাতে নিহত আমেরিকান সেনা সদস্যদের প্রতি শোক প্রকাশ করেন প্রেসিডেন্ট। Love and eternal gratitude to the families of the fallen. And sadly, there will likely be more. Before it ends, that's... আমেরিকা এখন আবার বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী জাতি উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান আর কখনোই আমেরিকার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারবে না। These actions are right and they are necessary to ensure that Americans will never have to face a radical, bloodthirsty terrorist regime armed with nuclear weapons and lots of threats. দায় মুক্তি পেতে ইরানের রেভলিউশনারি গার্ড ও সামরিক পুলিশকে আত্মসমর্পণ করতেও আহ্বান জানান প্রেসিডেন্ট। Once again urge the Revolutionary Guard, the Iranian military, police to lay down your arms and receive full immunity or face certain death. এদিকে ফ্লোরিডার মার-আ-লাগো থেকে দ্য আটলান্টিককে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে কথা বলতে চায় এবং তিনি তাতে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট বলেন, আরও আগে তাদের এটা করা উচিত ছিল, তারা অনেক দেরি করে ফেলেছে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানের দ্বিতীয় দিনে রবিবারও ইরানে বেশ কিছু হামলার খবর পাওয়া যায়। তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সদর দপ্তরের কাছে বিমান হামলায় একটি বিশাল অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ দেখা যায়। এছাড়া তেহরানের গান্ধী স্ট্রিট এলাকার একটি হাসপাতালে হামলা চালানো হয়েছে, যাতে হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তেহরানের কাছে রে সিটির একটি পুলিশ স্টেশনেও হামলার খবর পাওয়া গেছে, যেখানে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কম্পাউন্ডটি ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। এছাড়া জাহেদান বিমান ঘাঁটির একটি রাডার সিস্টেম ধ্বংস হওয়ার ছবিও পাওয়া গেছে। Or this war of aggression by Americans against us even more dangerous, more complicated. অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে এই হত্যাকাণ্ড চলমান সংঘাতকে আরো জটিল ও বিপজ্জনক করে তুলবে। But it was a high-ranking, religious leader for millions of Muslims even outside of Iran, across the region. আরাকচি বলেন, খামেনি শুধু ইরানের রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং বিশ্বের মিলিয়ন মিলিয়ন মুসলমানের ধর্মীয় নেতাও ছিলেন। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শূন্যতায় ইরানে 3 সদস্যের ইন্টারিম কাউন্সিল বা অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন হয়েছে। রবিবার ঘোষিত 3 সদস্যের এই কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান,
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসাইন মোহসেনী এজেই এবং গার্ডিয়ান কাউন্সিলের প্রভাবশালী সদস্য প্রবীণ আলেম আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত 3 সদস্যের এই পরিষদ ইরানের প্রশাসনিক ও সামরিক কমান্ডের দায়িত্ব পালন করবেন। ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর ঘাঁটিগুলো ধ্বংস করতে অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে। বরাবরের মতোই আমরা শত্রুদের হতাশ করে ছাড়ব। আমেরিকা ও ইসরায়েলের জেনে রাখা উচিত যে এই হত্যাকাণ্ড তাদের জন্য লজ্জা ছাড়া আর কিছুই বয়ে আনবে না। আজ আমাদের প্রিয় জাতি এই মহান শহীদের মৃত্যুতে শোকাহত, তবে আমাদের এখন হাতে হাত মিলিয়ে শত্রুর অশুভ পরিকল্পনা রুখে দিতে হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট ইন্টারিম কাউন্সিল ঘোষণার পাশাপাশি ওয়াশিংটন ও তেল আবিবের শত্রু ঘাঁটি গুড়িয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন। সংবিধানের 111 নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে আজ থেকে অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করলো। মহান আল্লাহর ইচ্ছায় আমরা ইমামের দেখানো পথ, আমাদের প্রিয় নেতার পথ এবং বিশ্বের সমস্ত সত্য সন্ধানীদের পথ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাব। খামেনির শূন্যতা পূরণে তার পূর্ব নির্দেশনা অনুযায়ী এক্সপেডিয়েন্সি কাউন্সিল এই পরিষদের নাম চূড়ান্ত করেছে। এই কাউন্সিলের প্রধান কাজ হবে 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্ট কর্তৃক নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ স্থিতিশীলতা বজায় রাখা। একই সাথে পররাষ্ট্র এবং রাষ্ট্রীয় নিরাপত্তার চূড়ান্ত নির্দেশনাও এই পরিষদ থেকেই আসবে। আয়াতুল্লাহ খামেনি হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যের সংঘাত এখন নতুন এক বিপজ্জনক মোড় নিয়েছে। বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা বিশ্ব। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইউএস ও ইসরায়েলি জাহাজে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে। দেশটির রাজধানী সানায় হাজার হাজার মানুষ খামেনি হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে রবিবার রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তানের করাচি শহর। আমেরিকান কনসুলেটের প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কনসুলেটের নিরাপত্তা রক্ষীরা গুলি ছুড়লে 9 জন নিহত ও অন্তত 34 জন আহত হন। এটি কেবল আমার আবেগ নয়, পুরো পাকিস্তানি জাতির অনুভূতি। আজ পুরো মুসলিম বিশ্ব শোকাহত। আমাদের ইমাম আমাদের ছেড়ে চলে গেছেন। আজকের ঘটনা আমাদের কাছ থেকে আমাদের হোসেনকে কেড়ে নিয়েছে। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি হোসেনের পক্ষে থাকবে নাকি আমেরিকা ইসরায়েলের পক্ষে থাকবে। কারবালা মে আজ হামারা হোসেন হামসে ছিন লিয়া গয়া। শোকের ছায়া নেমে এসেছে ইরান পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও। শ্রীনগরের ঐতিহাসিক লাল চকে তিল ধারণের স্থান ছিল না রবিবার। কালো পতাকা হাতে হাজারো মানুষের কণ্ঠে কেবলই হারানোর হাহাকার। এটি গভীর শোকের বিষয়। আজ পুরো মুসলিম উম্মাহ শোক পালন করছে। আমাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরা এখানে সমবেত হয়েছি তার প্রতি শ্রদ্ধা জানাতে। একই চিত্র ইরাকের বাগদাদেও। আমেরিকার দূতাবাসের দিকে এগুতে থাকা বিশাল মিছিল ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ আগ্রাসনকে কিছুতেই মেনে নিতে পারছে না ইরাকের শিয়াপন্থী জনতা। প্রতিবাদের ঝড় থমকে নেই এশিয়া ও মধ্যপ্রাচ্যে। নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে শুরু করে ইটালি ও দক্ষিণ কোরিয়ার সিউলে রাজপথে নেমেছেন যুদ্ধবিরোধী মানুষ। কারো হাতে শান্তির সাদা পতাকা, কারো কণ্ঠে এই আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান। খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিশ্ব এখন ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে। আলবেনিয়ার রাজধানী তিরানার রাজপথে শনিবার ব্যাপকভাবে বিক্ষোভ হয়। প্রধানমন্ত্রী এডি রামার সরকারের পদত্যাগের দাবিতে 5ম দিনের মতো বিক্ষোভে নামেন বিরোধীরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা কমিউনিস্ট যুগের বিতর্কিত স্বৈরাচার শাসক এনভার হোক্সারের সাবেক বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বর্তমানে এই বাড়িটি একটি আর্ট স্পেস হিসেবে ব্যবহৃত হচ্ছে। হামলার সময় ভেতরে অন্তত 12 জন শিল্পী অবস্থান করলেও ভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। এডি রামা এবং তার সরকারের কোনো বৈধতা নেই। প্রতিটি নাগরিক আজ অনুভব করছে তারা কতটা অন্যায়ের শিকার। এই সরকার রাষ্ট্রকে একটি অপরাধী সংগঠনে পরিণত করেছে। পেশনভোগী থেকে শুরু করে তরুণ প্রজন্ম সবার পকেটে হাত দিয়েছে এই দুর্নীতিবাজ প্রশাসন। বিক্ষোভ দমাতে জলকামান এবং টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে ডাস্টবিনে আগুন ধরিয়ে ব্যারিকেড তৈরি করে বিক্ষোভকারীরা।
গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভের মূলে রয়েছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সম্প্রতি প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি বেলিন্ডা বাল্লুকুর বিরুদ্ধে 200 মিলিয়ন ইউরোর বেশি মূল্যের নির্মাণ চুক্তিতে অনিয়মের অভিযোগ উঠেছে। আগামী 5 মার্চ পার্লামেন্টে তার দায় মুক্তি বাতিলের কথা রয়েছে, যা তার গ্রেপ্তারের পথ প্রশস্ত করবে। তবে আন্দোলনকারীদের দাবি, কেবল বরখাস্ত নয়, গোটা সরকারকেই পদত্যাগ করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের অপেক্ষায় থাকা আলবেনিয়ার জন্য এই অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তুর্কির কাপিকয় সীমান্ত গেটে এখন অন্যরকম এক ব্যস্ততা। কারো হাতে ভারী ব্যাগ, কারো চোখে স্বজনদের জন্য উদ্বেগ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার খবরের পরপর থেকেই সীমান্তে ভিড় বাড়ছে। কেউ ফিরছেন নিজের মাটিকে রক্ষা করতে, আবার কেউ যুদ্ধের বিভীষিকা থেকে বাঁচতে পাড়ি জমাচ্ছেন অজানায়। আমি তুর্কির কাহারা মানমারাসে থাকি। এখন দেশে যুদ্ধ শুরু হয়েছে। আমি আমার মাটি আর পরিবারকে রক্ষা করতে ফিরে যাচ্ছি। পরিস্থিতি খুব কঠিন, কিন্তু আমরা আমাদের দেশ ছেড়ে পালাবো না। তুর্কি আমাদের ভাইয়ের মতো, তবে নিজের দেশের প্রতি টান আলাদা। মুহাম্মদ এরিজের মতো অনেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ফিরছেন ঠিকই, কিন্তু চিত্রটা সবার জন্য এক নয়। তেহরান ও তাবরিজ থেকে ইস্তানবুলগামী সরাসরি সব ফ্লাইট বাতিল হওয়ায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। নিরুপায় হয়ে অনেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে স্থলপথে সীমান্ত পার হচ্ছেন। সকালে তাবরিজ থেকে ইস্তানবুলে আমাদের সরাসরি ফ্লাইট ছিল, কিন্তু হামলার কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা সড়ক পথে সীমান্তে এসেছি। এখান থেকে ভান শহরে গিয়ে আমরা ইস্তানবুলের বিমানে উঠব। কাপিকয় সীমান্ত পার হয়ে আসা এসব মানুষকে ভান শহরের দিকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে বাসের দীর্ঘ সারি। পরিবার নিয়ে দীর্ঘ যাত্রাপথে এই মানুষগুলোর চোখে মুখে স্পষ্ট ভীতি আর অনিশ্চয়তা। হামলার পর ইরানের অভ্যন্তরে কি ঘটছে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। যুদ্ধের এই সংকটের মাঝে কাপিকয় সীমান্ত এখন কেবল একটি পথ নয়, বরং সাক্ষী হয়ে থাকছে হাজারো ইরানি নাগরিকের বেঁচে থাকার লড়াইয়ের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রবিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনীর মুক্তি দেয়া ভিডিওতে দেখা যায় ইরানের রাজধানী তেহরানের ওপর মুহুর্মুহু বিমান হামলা চলছে। বাসিজ আধা সামরিক বাহিনীর সদর দপ্তর সহ বেশ কিছু কৌশলগত ভবন লক্ষ্য করে চালানো এই অভিযানে পুরো শহর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ইসরায়েল এই অভিযানকে সন্ত্রাসী শাসনের সদর দপ্তর ধ্বংস হিসেবে অভিহিত করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে শনিবারের ভয়াবহ যৌথ হামলায় নিহত হয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের একটি বাংকারে চালানো এই হামলায় তার পরিবারের একাধিক সদস্য সহ অন্তত 40 জন শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এই নজিরবিহীন আঘাতকে অবৈধ ও উস্কানিমূলক আখ্যা দিয়ে তাৎক্ষণিক তীব্র প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান। প্রতিশোধের অংশ হিসেবে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে স্যাচুরেশন অ্যাটাক চালায় ইরান। এর মধ্যে বেইত শেমেশ এলাকায় একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে 8 জন ইসরায়েলি নিহত হন। উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানেও বিশাল সব ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে, যা সাধারণ মানুষের যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তবে ইরানের এই ক্রোধ কেবল ইসরায়েলে সীমাবদ্ধ থাকেনি। ঘাঁটি থাকা উপসাগরীয় 7টি দেশেও আঘাত হেনেছে ইসরায়েলি ড্রোন ও মিসাইল। দুবাই ও আবুধাবি বিমানবন্দরে হামলায় 3 জনের মৃত্যু হয়েছে। দুবাইয়ের আইকনিক বুর্জ আল আরব এবং পাম জুমেইরাহ এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কুয়েত ও কাতারে অবস্থিত ইউএস ঘাঁটিও ইরানের হামলা থেকে বাদ যায়নি। এছাড়া বাহরাইন ও সৌদি আরবেও রবিবার বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 86 বছর বয়সে শেষ হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক পথ চলা। শনিবার আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক শোক বার্তায় এই হামলাকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। পুতিন তার বার্তায়
আরও উল্লেখ করেছেন, আয়াতুল্লাহ খামেনি ছিলেন একজন অসামান্য রাষ্ট্রনায়ক। রাশিয়া ও ইরানের কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নে তার ব্যক্তিগত অবদান সবসময় মনে রাখা হবে। আন্তর্জাতিক সব নিয়ম ভঙ্গ করে চালানো এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানিয়ে ইরানি জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন যখন এই মৃত্যুকে একটি বড় ট্র্যাজেডি হিসেবে দেখছেন, তখন পশ্চিমের দেশগুলোর সুর ঠিক উল্টো। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এক বিবৃতিতে বলেছেন, খামেনির মৃত্যু ইরানে নতুন করে আশার আলো জাগিয়েছে। তবে পরিবর্তনের এই সন্ধিক্ষণে দেশটিতে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করছেন তিনি। একইভাবে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস এই মুহূর্তটিকে ইরানের ইতিহাসের একটি মোড় পরিবর্তনকারী সময় হিসেবে দেখছেন। তার মতে, যদিও ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, তবে এখন থেকে একটি ভিন্ন ও মুক্ত ইরানের পথ উন্মুক্ত হয়েছে। সে দেশের মানুষ এখন নিজেদের ভাগ্য নির্ধারণে আরও বড় সুযোগ পাবে বলে বিশ্বাস করেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। আমেরিকা ও ইসরায়েলের এই হামলাকে রাশিয়া ও নর্থ কোরিয়া ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আগ্রাসন বলে উল্লেখ করেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।